নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল, মানে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করার পরে যারা চাকরিহারা হয়েছেন তাদের কিছু মতামত বা তাদের কিছু প্রতিক্রিয়া যেগুলো আমি শুনেছি সেগুলি আপনাদের সামনে বলেছিলাম, এবং কিছু আইনজীবী তারা তাদের যে মত প্রকাশ করেছিলেন আমি সেই প্রতিক্রিয়াগুলো আপনাদের সামনে বলেছিলাম। কিন্তু আমার প্রিয় যারা দর্শকরা রয়েছেন তাদের কেউ কেউ হয়তো ভুল বুঝেছেন, তারা ভেবেছেন সেটা আমার বক্তব্য। অ্যাকচুয়ালি আমি বলেইছিলাম যে তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো আপনাদের টুকরো টুকরো বিষয়গুলো আপনাদের তুলে ধরেছে এবং তারা কি কি প্রশ্ন তুলেছেন এটা নিয়ে আমি করেছিলাম। তো তারা সুপ্রিম কোর্টের চাকরিহারারা সুপ্রিম কোর্টকে বলেছেন যে কেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না, বা তারা কেন বলি হলেন, সবার সঙ্গে মুড়ি মিছড়ে এক করে দেওয়া হলো, এবং সিবিআই যখন তদন্ত করে হার্ড ডিস্ক উদ্ধার করেছে তাহলে কেন সিবিআইয়ের তদন্তকে মান্যতা দেওয়া হলো না, সিবিআই তালিকাকে কেন মান্যতা দেওয়া হলো না, এইসব তারা প্রশ্ন করেছিলেন। আমি সেইগুলি আপনাদের সামনে তুলেছিলাম। তো আপনাদের বলি যে আমি আরো গত 24 ঘন্টায় আরো বেশ কিছু লোকের সঙ্গে কথা বলেছিলাম। তারাও যেটা জানিয়েছেন যে এইসব এই মামলা টামলার সঙ্গে যুক্ত বা এইসব বিষয়ে তারা খোঁজ খবর রাখেন। তারা বলেছেন যে মূলত যে বিষয়টা জায়গায় সুপ্রিম কোর্ট দাঁড়িয়েছিল যে কিছু টেন্টেড ক্যান্ডিডেট বাছা গিয়েছে যাদের সিবিআই চার্জশিট করেছিল বা যাদের এগেইনস্টে সিবিআই চার্জ এনেছিল, যেটাকে হচ্ছে সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন মান্যতা দিয়েছিল, যেটা 6,276 জন যাদের টাকা ফেরাতে হবে। এই বিষয়টাতে সার্ভিস কমিশন এবং সিবিআই যে চার্জ এনেছিল যাদের এগেইনস্টে, যারা এরকম প্যানেল জাম করেছে, প্যানেল বহির্ভূত ভাবে তারা চাকরিতে ঢুকেছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে তারা চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, এইসব যে অভিযোগগুলো ছিল সিবিআই চার্জ এনেছিল সেটাকে কমিশন মান্যতা দেওয়াতে সেই 6,276 জন চিহ্নিত হয়েছে এবং যাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং যাদেরকে টাকা ফেরত দিতে হবে চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তার বাইরে যারা ছিল আরো যেন প্রায় 19,500 প্রার্থী, সেই প্রার্থীদের মধ্যে সকলেই যোগ্য কিনা এটাই এসেছিল মূল প্রশ্ন। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কি বলে সার্ভিস কমিশনের যে তথ্য, যে সার্ভিস কমিশন যেটা জানিয়েছে, সার্ভিস কমিশনকে পরিষ্কার করে জানাতে হতো যে এই যারা 6,276 জন এর বাইরে নেই, কারণ তারা বলেছে যে বাকিদের ক্ষেত্রে হচ্ছে যাচাই করা সম্ভব না, কারণ ওএমআর শিট নেই। কারণ ওএমআর শিট একটা টাইমের পরে সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়, একটা হিউজ ভলিউম ওএমআর শিট থাকে, প্রতিটা পরীক্ষাতে জমতে থাকে। এই পরীক্ষাতে 23 লক্ষ পরীক্ষার্থী বসিয়েছিল 2016 সালে ফেব্রুয়ারি মাসে যে নোটিফিকেশন হয়েছিল, 2016 সালের নভেম্বর এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছিল সেটা 3.5 বছরের মতো রাখা হয়েছিল। তো ওএমআর শিট না থাকে এবং তার স্ক্যান মানে মিরর কপি না থাকায় তাই প্রত্যেকের রেজাল্ট বাছাই করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, এটাই তাদের বক্তব্য ছিল। এবং যে কারণে যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে যারা বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীম যারা মুভমেন্ট করেছিলেন কোর্টে, তারা বলেছিলেন যে সরকার মানে শিক্ষা দপ্তর এবং হচ্ছে এসএসসি তারা পরিষ্কার করে হচ্ছে তালিকাটা দেয়নি, যে অযোগ্যদের তালিকাটা, সেই কারণেই হচ্ছে পুরো সমগ্র তালিকাটা সমগ্র প্যানেলটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ব্যাপারটা হচ্ছে যে সিবিআই কে নিয়ে অনেকে চাকরিহারারা প্রশ্ন তুলেছেন যে সিবিআই যখন বনসাল মানে যে মূল্যায়ন সংস্থা যে ওএমআর শিট মূল্যায়ন করেছে, সেই সংস্থার কর্তা গাজিয়াবাদে বাড়ি থেকে যখন 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেই হার্ড ডিস্ক উদ্ধার হওয়ার পরে তারা যে তালিকা দিয়েছিল কেন সুপ্রিম কোর্ট মান্যতা দিল না, বেসিক্যালি সেই হার্ড ডিস্ক ছিল স্ক্যান কপির, এটা পিডিএফ ফর্মে ছিল না এবং সেটা এডিটেবল, সেটা এডিট করা যেতে পারে, সেই কারণেই হচ্ছে সেটা গ্রহণযোগ্যতা পায়নি। তো যার কারণে হচ্ছে বাকি 6,276 জনের বাইরে বাকি যারা রয়েছে তারা সকলেই যোগ্য কিনা এই প্রমাণটা হয়নি, কারণ সুপ্রিম কোর্ট কখনোই করতে পারে না যে তাদের আদালত এটা মনে করে যে একজন যদি অযোগ্য প্রার্থী থেকে যায় শিক্ষক হিসাবে, তাহলে সে ভবিষ্যতে যারা কি বলে পড়ুয়ারা আসবে তাদের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, সেই জন্য তারা 100% ক্লিয়ার হতে চায়। এবং সেই কারণে দাঁড়িয়ে হচ্ছে সিবিআই তদন্ত করছে যাদের টেন্টেড বাছাই করা হয়েছে, প্লাস হচ্ছে যে এই সার্ভিস কমিশন যারা মূল পরীক্ষাটা কন্ডাক্ট করেছে এবং যারা সুপারিশপত্র দিয়েছে চাকরির, তাদেরকে জানাতে হবে যে এই হচ্ছে বিষয়। কিন্তু যেহেতু নেই, এবং সার্ভিস কমিশন যেটা বক্তব্য ছিল যে 1 বছর ধরে সেই ইয়ে রাখা হয়, ওএমআর শিট রাখা হয় রিজার্ভ করে, মামলা টামলা যদি হয় সেক্ষেত্রে এখানে 3 বছরের বেশি রাখা হয়েছিল। কিন্তু এই বিষয়টাতে মামলা হয়েছে অনেক পরে, কারণ 16 সালে ফেব্রুয়ারিতে নোটিফিকেশন হয়, 16 সালে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল,
সালের মধ্যে প্যানেল হয়েছিল, 19 সালের গোড়ায় হচ্ছে সুপারিশপত্র দেওয়া হয়েছে চাকরির, এবং মামলা হয়েছিল 21 সাল, প্রায় হচ্ছে পরীক্ষা প্রায় 4.5 বছর বাদে মামলা হয়েছে, পরীক্ষা যেদিন হয়ে গেছে সে সময় থেকে, এবং যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তারও প্রায় 2.5 বছর বাদে মামলা হয়েছে। তা পরীক্ষা থেকে প্রায় 3 বছরেরও বেশি সময়, 3.5 বছরের কাছাকাছি সময় এই ওএমআর শিট প্রিজার্ভ করা ছিল, যেটা সার্ভিস কমিশনের বক্তব্য। তারপরে তারা ডিস্ট্রয় করে, তখনও পর্যন্ত মামলা হয়নি, এবং মামলাটা হয়েছিল প্রায় পরীক্ষা হওয়া 4.5 বছর বাদে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রায় 2.5 বছর বাদে 2021 সালের জুন মাসে হাইকোর্টে। তো এই একটা দীর্ঘ সময়ের জন্য সেই ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে এবং তার কপি রাখা ছিল না, এটাই সার্ভিস কমিশনের যুক্তি ছিল। তো এই কারণে হচ্ছে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট চেক করা যায়নি বলেই সুপ্রিম কোর্ট, যেহেতু যদি 5 জনও থেকে যায় অযোগ্য প্রার্থী বা অযোগ্য শিক্ষক, তারা যদি শিক্ষকতা করে সেক্ষেত্রে ভবিষ্যৎ পড়ুয়াদের হচ্ছে ভবিষ্যৎ নষ্ট হতে পারে, এই আশঙ্কা থেকে যায়, সেই কারণে তারা পুরো প্যানেলটা বাতিল করেছে। এবং সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেই হার্ড ডিস্কটা যে স্ক্যান কপি হার্ড ডিস্ক ছিল সেটা পিডিএফ ফর্মে ছিল না, সেটা নিয়ে একটা কি বলে জটিলতা তৈরি হয়েছিল, বা প্লাস সিবিআই এর হার্ড ডিস্কে যে তথ্য তার সঙ্গে এসএসসি সার্ভারের তথ্য মিলছিল না, এই কারণে হচ্ছে সুপ্রিম কোর্ট এই জায়গাটাতে পৌঁছেছে। এটা হচ্ছে মূল বিষয়। তো এখন যেটা দেখা গেছে যে চাকরি বাতিলের দিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সিবিআই আমরা ক্ষমতায় আসলে, আর 10 মাস বাদে বা 1 বছর বাদে ক্ষমতায় আসছি, ক্ষমতায় আসলে আমরা সিবিআই যে কষ্ট করে যে উদ্ধার করেছে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে হচ্ছে আমরা পেপারস তৈরি করে বা সার্ভিস কমিশনের সেই অযোগ্যদের তালিকা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে মুভ করে তাদেরকে চাকরি ফেরানোর ব্যবস্থা করব, এটা তিনি বৃহস্পতিবার দিন বলেছিলেন। শুক্রবার দিন ফের আবার একই কথা প্রায় রিপিট করেছিলেন। তো বৃহস্পতিবার দিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি সেটা আপনাদের একটু শুনিয়ে দেবো। এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করলো না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইর কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। তো শুভেন্দু বলল যখন এখনই যখন সিবিআইয়ের সেই উদ্ধার করা নথি বা উদ্ধার করা হার্ড ডিস্ক নিয়ে যখন কনফিউশন তৈরি হয়েছে যে সেটা স্ক্যান কপির এবং হচ্ছে সেটা পিডিএফ ফর্মে ছিল না, সেটা এডিট করা যায়, সেটা ভবিষ্যতেও কি হচ্ছে কার্যকর হবে আমার ধারণা নেই। কারণ হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন বা সিবিআই আধিকারিক বা আইনজ্ঞরা বলতে পারবেন। এখন যখন সেটা কার্যকর হয়নি, এখন যখন হয়তো মনে হতে পারে যে এসএসসি তথ্য দিচ্ছে না, কিন্তু সিবিআই হার্ড ডিস্কে ওএমআর শিটের যে তথ্য বা মূল্যায়নের যে তথ্য যেটা হার্ড ডিস্কে রয়েছে, সিবিআই উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে, সেইটা তাহলে কেন চেকিং হলো না, সেটা চেকিং হয়ে কেন অযোগ্যদের বাঁচা হলো না, এটা মনে হতেই পারতো এখন। এবং মনে হলে সেটা আদালত যদি গ্রাহ্য মনে করতো তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা হতো, কিন্তু যেহেতু সেটা গ্রহণযোগ্য নয় যে হার্ড ডিস্কটা, সেটা কারণে হচ্ছে যোগ্য বাছাই করা গেল না, যার ফলে পুরো প্যানেলটা বাতিল হলো। তো সেখানে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী 21 সালে 26 সালে ক্ষমতায় এসে সেই সিবিআই তথ্যটা নিয়ে হচ্ছে তিনি লিস্ট বানাবেন সার্ভিস কমিশনকে দিয়ে, তারপরে আদালতে মুভ করবেন, সার্ভিস কমিশন সেখানে অযোগ্যদের তালিকা তৈরি করে দেবে ওএমআর শিট ছাড়াই, আদালতে মানে অরিজিনাল ওএমআর শিটের যেটা বলছি কপি সেটা ছাড়াই বা তার মিরার ইমেজ ছাড়াই তৈরি করে দেবে, এবং ওরা প্রার্থীরা কি বলে চাকরিহারারা চাকরি পেয়ে যাবে। এটা কেমন যেন শুনতে একটু অবাস্তব মনে হচ্ছে। বা যাই হোক, শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি আবার শুক্রবারও ফের একই দাবি করেছেন যে এইভাবে হচ্ছে আদালতে তারা যাবেন, আদালতে মুভ করবেন, তারা ক্ষমতায় এসে যাচ্ছেন 10 মাস বাদে, তারপরে ক্ষমতায় এলেই হচ্ছে তারা এদেরকে নিয়ে হচ্ছে আদালতে মুভ করবেন এবং যোগ্যদের তালিকা তখন সার্ভিস কমিশন দিয়ে দেবে, এবং সিবিআইয়ের কাছে তথ্য রয়েছে, দিয়ে দিলেই হচ্ছে তারা আদালতে মুভ করে এদের চাকরির ব্যবস্থার জন্য লড়াই করবেন, এসব তিনি বলেছেন। যাই হোক, এখন তিনি কিসের জন্য বলেছেন তিনি বলতে পারবেন। তবে যে চাকরি বাতিল হয়েছে সেটা বাতিলের পরে হচ্ছে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থার উপর চরম একটা বিপর্যয় নেমে এসছে। তো সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভীষণ চাপের, কারণ হচ্ছে
এর অভিঘাত কিন্তু অনেক বড়, কারণ 26,000 চাকরি বাতিল, শুধু না 26,000 চাকরিকে কেন্দ্র করে বহু স্কুল, প্রতিটা জেলায় বিভিন্ন স্কুলেই হচ্ছে শিক্ষকদের যে একটা সমস্যা বা ক্রাইসিস তৈরি হয়েছে বা হচ্ছে। এর মধ্যে 9, 10, 11, 12 তাদের হচ্ছে পরীক্ষা, তাদের খাতা দেখা, এই সব বিষয়গুলো আছে। তো এর অভিঘাত বড়। এই অভিঘাত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিতে না পারে, আমি জানি না কিভাবে তিনি সামাল দেবে। সোমবার দিন তিনি যারা চাকরিহারা তাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন। তবে চ্যালেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ এটাকে কিভাবে সামাল দেবেন বা এই চাকরিহারাদের কিভাবে তাদের সংস্থান হবে, এটা নিয়ে একটা বড় চাপ তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে এবং হচ্ছে মুখ্যমন্ত্রীর মধ্যে। এখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামলাবে সেটা তার স্ট্র্যাটেজি, এটা আমি বলতে পারবো না। এবং ভবিষ্যতে আমরা দেখবো যে আলটিমেটলি এই ক্রাইসিসটা কিভাবে মেটে, যে তারা নতুন করে চাকরি দেওয়া হয় বা এখন অনেকে আবার এও বলছেন যে এইখান থেকেও বেরিয়ে আসা যেতে পারে যদি সমস্ত পক্ষ যারা রয়েছে, এটা সরকার পক্ষ বা শিক্ষা দপ্তর, সার্ভিস কমিশন যারা পরীক্ষা কন্ডাক্ট করেছে, সিবিআই যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়েছেন, যারা চাকরিহারাদের হয়ে মামলা লড়েছেন, সব পক্ষ এক হয়ে যদি একটা জায়গায় আসতে পারে যে টেন্টেড ক্যান্ডিডেটের বাইরেও সিবিআই আরো বেশ কিছু তথ্য তারা নিশ্চিতভাবেই সংগ্রহ করেছে, যে তার বাইরে এটা যদি রিভাইজড কোনো লিস্ট হয়, যে আরো হয়তো দেখা গেল যে এই 6,276-এর বাইরেও আরো 500,000 ক্যান্ডিডেট এসছে যাদের হচ্ছে বা প্রমাণ এসছে যাদের হচ্ছে অযোগ্য বলে তারা প্রমাণিত হচ্ছে বা হয়েছে, সিবিআই কিছু তথ্য পেয়েছে, তার ভিত্তিতে যদি এই সমস্ত পক্ষ, সরকার পক্ষ বা সার্ভিস কমিশন বা হচ্ছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বা চাকরিহারাদের আইনজীবী বা যারা টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছে তাদের কোনো পক্ষ, মানে তারাও বলতে পারে যে আমাকে যে তুমি কি বলে অযোগ্য বা টেন্টেড বলে তুমি ঘোষণা করে দিলে, আমি কি অপরাধ করেছি আমাকে দেখাও, সেও জানতে হতে পারে। তাই এই সব পক্ষ মিলে যদি বসে কোন একটা সিদ্ধান্তে আসতে পারে যে এটাই হচ্ছে আসল তালিকা এবং এটাই হচ্ছে অযোগ্যদের তালিকা, এর বাইরে কেউ নেই, সেই জায়গা আসতে পারলে তবে হয়তো সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্টে করা নাড়লে বা তাকে রিভিউ পিটিশন করে সেই রিভিউ চাইলে হয়তো কোনো সুরাহা মিলতে পারে। জানি না ভবিষ্যতে এগুলো কোন দিকে যাবে বা কোন দিকে গড়াবে, আমরা তার দিকে নজর রাখবো এবং আমরা যে কি বলে এরপরে কে কোন পক্ষ কোন কোন পদক্ষেপ করে সেদিকেও নজর রাখবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।